নমস্কার। শিখ ধর্মের ইতিহাসে এক মহিরুহ দশম গুরু গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পর্ব নিয়ে আজ আমরা একটা গভীর আলোচনা করতে চলেছি। আমাদের লক্ষ্য একটাই, এই পবিত্র দিনটা নিয়ে যত প্রশ্ন, যত বিভ্রান্তি আছে, এই আলোচনা শেষে তার সবগুলোর অবসান ঘটানো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই সেই প্রশ্নটা যেটা প্রায় সবার মনেই আসে, গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পর্বের তারিখটা কেন প্রতি বছর বদলে যায়? কখনো দেখি এই ডিসেম্বরের শেষে, তো আবার পরের বছরই জানুয়ারির শুরুতে। এই যে একটা আপাত বিভ্রান্তি, এর গভীরে গিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হবে। পুরো বিষয়টা যাতে জলের মতো পরিষ্কার হয়ে যায়, তাই আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে তারিখের বিভ্রান্তিটা দূর করব, তারপর জানব দশম গুরু গোবিন্দ সিংজি সম্পর্কে। বুঝব কেন এটা শুধু একটা জন্মদিন নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। তারপর দেখব এই ঐতিহ্যের সূচনা কিভাবে হলো, উৎসবের খুঁটিনাটি রীতিনীতিগুলো কি, আর সব শেষে আজকের এই সময় দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা ঠিক কতটা। তাহলে চলুন আর দেরি না করে প্রথমে এই তারিখের রহস্যটা সমাধান করে ফেলা যাক। দেখুন, এই তারিখ বদলের মূল কারণটা কিন্তু লুকিয়ে আছে দুটো ভিন্ন ক্যালেন্ডারের ব্যবহারে। একটা হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা আমরা সবাই ব্যবহার করি, এটা একটা সৌর ক্যালেন্ডার। আর অন্যদিকে আছে নানকশাহী ক্যালেন্ডার, যেটা শিখদের সমস্ত ধর্মীয় উৎসবের জন্য ব্যবহার করা হয়। এটা আবার চান্দ্র মাসের হিসাব রাখে। তো এই সৌর আর চান্দ্র গণনার যে পার্থক্য, ঠিক সে কারণেই প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ওই বিশেষ তিথিটার তারিখ বদলে যায়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী গুরু গোবিন্দ সিংজির জন্ম হয়েছিল কিন্তু ২২ ডিসেম্বর ১৬৬৬ সালে আজকের বিহারের পাটনা সাহেবে। কিন্তু তার প্রকাশ পর্ব বা জন্মতিথিটা পালন করা হয় নানকশাহী ক্যালেন্ডার মেনে। সেই ক্যালেন্ডার অনুযায়ী তিথিটা হল পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। আর এই চান্দ্র তিথিটাই প্রতি বছর আমাদের ইংরেজি ক্যালেন্ডারে এক একটা আলাদা তারিখে এসে পড়ে। এবার আসা যাক সেই মহান ব্যক্তিত্বের কথায়, যাকে কেন্দ্র করে এই গোটা উৎসব। কে ছিলেন এই দশম গুরু? তিনি শুধু একজন আধ্যাত্মিক গুরু ছিলেন না, ছিলেন এক নির্ভীক যোদ্ধা, একজন অসাধারণ কবি এবং একজন দূরদর্শী দার্শনিক। তিনি ছিলেন শিখ ধর্মের দশম এবং সর্বশেষ মানব গুরু। ভাবুন একবার, তার বাবা নবম গুরু তেগ বাহাদুর জির শাহাদাতের পর মাত্র ৯ বছর বয়সে তিনি গুরুপদে বসেন, আর সেখান থেকেই শিখ সম্প্রদায়কে এক নতুন দিশা দেখান। তার জীবনের সম্ভবত সবচেয়ে বড় কীর্তি হল ১৬৯৯ সালের বৈশাখীর দিনে খালসা প্রতিষ্ঠা। খালসা শব্দের অর্থ হল বিশুদ্ধ। তিনি একদল সন্ত সৈনিক বা সন্ত সিপাহী তৈরি করেন। কারা এরা? এরা হলেন সেই মানুষ যারা একদিকে যেমন আধ্যাত্মিক সাধনা করেন, তেমনি অন্যদিকে অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র ধরতে প্রতিজ্ঞাবদ্ধ। এই খালসা প্রতিষ্ঠা শেখদের আত্মপরিচয় এবং সংগঠনকে একেবারে বদলে দিয়েছিল। তাহলে এতক্ষণে এটা নিশ্চয় স্পষ্ট হয়ে গেছে যে এই দিনটা শুধুমাত্র একজন মহাপুরুষের জন্মদিন পালন করা নয়, এর তাৎপর্য আসলে অনেক অনেক বেশি গভীর। প্রকাশ পর্ব আসলে কয়েকটা চিরন্তন আদর্শের উদযাপন। এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় গুরু গোবিন্দ সিংজি শেখানো সেই অদম্য সাহসের কথা, যা দিয়ে তিনি তখনকার মুঘল সাম্রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এই দিনটা আমাদের শেখায় ন্যায়ের পথে চলার প্রেরণা, সমতার আদর্শ, যেখানে জাত ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই। আর সবচেয়ে বড় কথা, নিজের বিশ্বাস আর ধর্ম রক্ষার জন্য সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুতি। কিন্তু মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এই উৎসব পালনের ঐতিহ্যটা ঠিক কবে থেকে আর কিভাবেই বা শুরু হলো? এর শুরুটা কি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি করেছিলেন, বা কোনো নির্দিষ্ট নির্দেশের মাধ্যমে এটা চালু হয়েছিল? সত্যি বলতে এর কোনো একক প্রতিষ্ঠাতা নেই। এটা আসলে গুরুর প্রতি শিখ সম্প্রদায়ের যে ভক্তি, যে শ্রদ্ধা আর তার আদর্শকে বাঁচিয়ে রাখার যে ঐকান্তিক ইচ্ছে, সেখান থেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্যটা সম্মিলিতভাবে গড়ে উঠেছে। এটা এখন শিখ সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য আর জীবন্ত অঙ্গ। চলুন এবার এই বিশেষ দিনের উৎসবের রীতিনীতিগুলো একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই নিয়মগুলোই তো দিনটাকে আরও মহিমান্বিত করে তোলে। উৎসবের কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায় অখণ্ড পাঠ, মানে গুরুদ্বারায় টানা ৪৮ ঘণ্টা ধরে
পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহেব পাঠ করা হয় কোনো বিরতি ছাড়া। এরপর উৎসবের দিন সকালে বেরোয় নাগার কীর্তন, একটা বিশাল শোভাযাত্রা। 5 পিয়ারে বা 5 জন প্রিয়জন এই মিছিলের নেতৃত্ব দেন। ভক্তরা ভজন বা শব্দ গাইতে গাইতে চলেন, আর গটকা নামের যে শিখ মার্শাল আর্ট আছে তার প্রদর্শনী হয়। গুরুদ্বারায় আয়োজন করা হয় কীর্তন দরবার, যেখানে ভক্তি ভরে গুরুর স্তুতি আর তার বাণী পাঠ করা হয়। আর সব শেষে থাকে লঙ্গর, মানে এক বিশাল ভোজ, যেখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক লাইনে বসে প্রসাদ গ্রহণ করেন। সেবা আর সমতার কি অসাধারণ এক উদাহরণ। সব শেষে আমাদের এটা বুঝতে হবে যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই উৎসব এবং গুরু গোবিন্দ সিংজির শিক্ষার প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়। একবার ভাবুন তো, আজকের এই বিভেদ আর অন্যায় ভরা পৃথিবীতে গুরু গোবিন্দ সিংজির শিক্ষা কি আরও বেশি করে প্রয়োজন নয়? তার শেখানো আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার, দুর্বল আর নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সাহস, আর সব মানুষের জন্য সমান ন্যায়ের লড়াইয়ের যে বার্তা তিনি দিয়ে গেছেন, তা আজও আমাদের পথ দেখায়। তার আদর্শ একটা উন্নত আর ন্যায়নিষ্ঠ সমাজ গঠনের জন্য এক চিরকালীন অনুপ্রেরণা। আশা করি এই বিস্তারিত আলোচনাটি গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পর্ব সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে এর গভীর তাৎপর্য বুঝতে সাহায্য করেছে। এ তথ্যগুলোর সংকলন ও সুন্দরভাবে উপস্থাপনার জন্য আমরা শিবারিতি এডুকেশন এবং শুভদীপ সিং স্যারের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ।